নমস্কার। আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসটিকে খুব সংক্ষেপে আলোচনা করব এবং শেষে আলোচনা করব যে চোখের বালি উপন্যাসটিকে আলোচনার জন্য কেন বেছে নিলাম, তার প্রেক্ষিতটা কী। প্রথমেই উল্লেখ করা দরকার যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমস্ত উপন্যাস আছে তার মধ্যে চোখের বালি উপন্যাসটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী উপন্যাস। এখন উপন্যাসের যে বিষয়বস্তু তার ভেতরে ঢোকার আগে রবীন্দ্রনাথ যে সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে উপন্যাসটিকে উপস্থাপন করেছেন সে সম্পর্কে দু চার কথা বলার খুব জরুরি বলে মনে হয়েছে। খুব উল্লেখ করা দরকার যে উপন্যাসটি চোখের বালি উপন্যাসটি এটি সর্বপ্রথম বঙ্গদর্শন পত্রিকাতে ভিন্ন ভিন্ন সময়ে 1901 থেকে 1902 সালের মধ্যে প্রকাশিত হয় এবং এটি গ্রন্থ আকারে প্রথম প্রকাশিত হয় 1903 খ্রিস্টাব্দে। সময়টাকে আমাদের একটু বুঝে নিতে হবে। সেই সময়টা হচ্ছে বিংশ শতাব্দীর একেবারে সূচনা লগ্ন বা প্রারম্ভিক পর্ব, মানে ঊনবিংশ শতাব্দী শেষ হচ্ছে এবং বিংশ শতাব্দীর যে সূচনা লগ্ন সেই প্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর তার চোখের বালি উপন্যাসটিকে লিখছেন। এখন রবীন্দ্রনাথের এই চোখের বালি উপন্যাসটিকে বুঝতে হলে সেই সময়কার যে সামাজিক প্রেক্ষাপট সেটিকে একটু বুঝতে হবে। সেটা হচ্ছে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি এবং তারও অনেক আগের থেকে ভারতীয় যে সমাজ সেই সমাজটি ছিল মূলত একটি সামন্ততান্ত্রিক সমাজ বা কৃষিভিত্তিক অর্থনীতি, এবং এই সামন্ততান্ত্রিক অর্থনীতির সাথে জড়িত যে সমস্ত মূল্যবোধ সেগুলি তখন ভারতীয় সমাজে তথা আমাদের বাংলার যে সমাজ ব্যবস্থা সেখানে অতিমাত্রায় বিরাজমান। আমরা এর আগে লক্ষ্য করেছি যে আমাদের ভারতীয় সমাজে সেখানে কৌলিন্য প্রথা চালু ছিল, বহু বিবাহ প্রথা চালু ছিল। তার ফলে সেখানে খুব বৃদ্ধ বয়সের একজন লোকের সঙ্গে যখন একটি তরুণীর বা যুবতীর বিয়ে হতো অল্প দিনের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে কিন্তু সে বিধবা হয়ে যেতেন মহিলা। এখন ওই প্রেক্ষাপটেই কিন্তু সতীদাহ প্রথা চালু ছিল। এখন রাজা রামমোহন রায়, ডিরোজিও, এদের প্রভাবে আমাদের ভারতীয় সমাজ থেকে সেখানে সতীদাহ প্রথা রোধ হয়েছিল, কিন্তু এই বাল্য যে সমস্ত বিধবারা তাদের যে মানসিক যন্ত্রণা এবং সামাজিক অস্বীকৃতি তাদের হাত থেকে বাঁচানোর জন্য পরবর্তীকালে বিদ্যাসাগর মহাশয় তিনি বিধবা বিবাহ চালু করলেন। কিন্তু বিধবা বিবাহ চালু করলেও বিধবাদের যে সামাজিক সম্মান এবং তাদের যে মর্যাদা সেটি কিন্তু সেই সময়েতে কিন্তু রক্ষিত ছিল না, এবং নৈতিকতার বিচারে সেখানে একজন বিধবা মহিলা বা নারী তিনি যুবতী হলেও তার পরবর্তীকালেতে তার যে প্রেম বা ভালোবাসা সেটি বা পরপুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করা এটি সামাজিক দিক থেকে আদৌ স্বীকৃতি ছিল না। এখন রবীন্দ্রনাথের আগে আমরা যদি লক্ষ্য করি সেটা হচ্ছে আধুনিক বাংলা সাহিত্য বা আধুনিক বাংলা উপন্যাসের যে শুরু সেটি অবশ্যই নিঃসন্দেহে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বিষবৃক্ষ উপন্যাসের মধ্যে কিংবা কৃষ্ণকান্তের উইল সেখানেও কিন্তু এই বিভিন্ন সমাজের ক্ষেত্রে বিভিন্ন বিধবাদের প্রসঙ্গকে উত্থাপন করেছেন, এবং বিশেষ করে আমরা দেখব যে কৃষ্ণকান্তের উইলের মধ্যে সেখানেতে রোহিণী চরিত্রটিকে এখানে উল্লেখ করতেই হয়। সেখানে দেখা যাবে যে রোহিণীও কিন্তু তিনি একজন বাল্য বিধবা, পরবর্তীকালেতে সে অন্য আরেকজন পুরুষের সাথে সে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে, কিন্তু জড়িয়ে পড়লেও চূড়ান্ত পরিণতিতে তার ভালোবাসা কিন্তু পূর্ণতা পায়নি, রোহিণী সেটা কিন্তু পূর্ণতা পায়নি। এবং একটা সময়ে
সেই রোহিণী তার প্রথম ভালোবাসার বিধবা থাকাকালীনই প্রথম যে ভালোবাসার লোক তাকে ছাড়াও যখন নদীর ঘাটে গিয়ে অন্য আর এক পুরুষের সাথে প্রেমালাপে লিপ্ত হয়, তখন তার প্রথম প্রেমিক তাকে সরাসরি সেখানেতে গুলি চালিয়ে হত্যা করে। তার মানে বিশ্লেষণ করলে ব্যাপারটাকে এইভাবে যদি আমরা দেখি যে বঙ্কিমচন্দ্র বিধবা নারী রোহিণী তাকে প্রেম বা ভালোবাসার সুযোগ দিয়েছেন ঠিকই, কিন্তু সেই সময়ে ভারতীয় সমাজের বা বাঙালি সমাজের যে নৈতিকতা, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে যে নৈতিকতা, সেই নৈতিকতার বিচারেতে সেটাকে কিন্তু পূর্ণতা দান করতে পারেননি এবং চূড়ান্ত পরিণতিতে তার প্রেমিক তাকে কিন্তু গুলি করে হত্যা করে। তার মানে বঙ্কিমচন্দ্রের তার কলমের এক আঁচড়ে সেখানে রোহিণীকে সরিয়ে দেন। তার নৈতিকতার দয়াতে বিধবা নারী সে কোনো প্রেম বা ভালোবাসা বা তার সাথে কোনো বিবাহ সম্পর্ক নতুন করে স্থাপন হওয়াকে স্বীকৃতি দিতে পারলেন না। বঙ্কিমচন্দ্রের পরবর্তীকালেতে আরও এক ধাপ কিন্তু এগিয়ে গেলেন রবীন্দ্রনাথ। এখন রবীন্দ্রনাথ তাঁর এই যে চোখের বালি উপন্যাস, আমি যেটি আজকের মুখ্য আলোচনার বিষয়, সেই চোখের বালি উপন্যাসে তিনি বিশেষ করে এমন কিছু চরিত্র, আমি পরবর্তীকালেতে অবশ্যই কিন্তু বিনোদিনীকে উল্লেখ করব, সেখানেতে এমন বিনোদিনীর মতন এমন কিছু মহিলাকে উপস্থাপিত করেছেন যে বিনোদিনীও কিন্তু তোমার বাল্য বিধবা, পরমা সুন্দরী এবং তার সমস্ত ধরনের শিক্ষিতা, আধুনিকা, কিন্তু তারও কিন্তু তার যে প্রেম বা ভালোবাসা সেটা কিন্তু সামাজিক পূর্ণতা পায়নি। কিন্তু ঘটনাটা কি? এই চোখের বালি উপন্যাসটিকে বুঝতে গেলে আমরা প্রথমে উল্লেখ করব যে রবীন্দ্রনাথ খুব সম্ভবত এই চোখের বালি উপন্যাসটি হচ্ছে একটি সার্থক মনস্তাত্ত্বিক বিশ্লেষণের বা একটা মানসিক দ্বন্দ্ব, একটা টানাপোড়েন, এটি উপন্যাসের মধ্যে খুব সুস্পষ্টভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সার্থক হয়েছেন। আমরা চোখের বালি উপন্যাসের যে মূল বিষয়বস্তু, সেই মূল বিষয়বস্তুটিকে একটু সংক্ষেপেতে দেখে নেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি চোখের বালি উপন্যাসের যে প্রধান চরিত্র, সেই চরিত্রগুলির মধ্যে রয়েছেন মহেন্দ্র বলে একটি চরিত্র আছে, যাকে আমরা নায়ক বলতে পারি। মহেন্দ্রের একটু পরিচয় দিই। মহেন্দ্র মোটামুটি তৎকালীন ভারতীয় সমাজের বলা যেতে পারে এক উচ্চ মধ্যবিত্ত সমাজের প্রতিনিধিত্বকারী ব্যক্তি। মহেন্দ্রর পিতা তিনি অল্প বয়সেতেই মারা যান। তার মা থাকেন, তার মা হচ্ছেন রাজলক্ষ্মী, এবং মহেন্দ্র শিক্ষিত এবং পরবর্তীকালেতে সাধারণ শিক্ষালাভ সমাপনান্তে মহেন্দ্র পরবর্তীকালেতে ডাক্তারি পড়ার জন্য সে সচেষ্ট হয় এবং রাজলক্ষ্মী তাকে ডাক্তারি পড়ার জন্য অনুপ্রাণিত করে। কিন্তু যেহেতু সে একমাত্র সন্তান রাজলক্ষ্মীর এবং তার বাবা মারা গেছেন, সেই কারণে রাজলক্ষ্মী দেবীর প্রথম থেকেই যেটা ইচ্ছা ছিল সেটা হচ্ছে পুত্র মহেন্দ্রকে বিয়ে থাওয়া দিয়ে দেওয়া, অল্প বয়সেই বলা যেতে পারে, যখন সে সবেমাত্র যুবক। কিন্তু মহেন্দ্রর যে চরিত্র সেটি হচ্ছে বলা যেতে পারে আলালের ঘরের দুলাল, অর্থাৎ তার বিভিন্ন ধরনের শখ, তার বিভিন্ন ধরনের আহ্লাদ, শৌখিন লোক। কিন্তু সব সময়তেই সে মায়ের যে কথা, সেই মায়ের কথা কিন্তু সে শোনে না এবং সে নিজের জীবনকে উপভোগ করতে চায়, কিন্তু সে কোনো বিবাহিত কোনো স্ত্রীর দায়িত্ব নিতে কিন্তু অস্বীকার করে। যে কারণে রাজলক্ষ্মী তার এক সখী ছিল, সই, গ্রামের দিকে তার একটি মেয়ে ছিল। সেই মেয়েটি পরমা সুন্দরী এবং তার নাম হচ্ছে, সেই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার চোখের বালি বিনোদিনী। বিনোদিনী পরবর্তীকালেতে চোখের বালি নামে পরিচিত হয়েছে। এই বিনোদিনী বলে যে মেয়েটি, তার সাথেই রাজলক্ষ্মী মহেন্দ্রর বিয়ে দেবেন বলে তিনি ঠিক করেন। কিন্তু মহেন্দ্র কিন্তু সেই বিয়েতে প্রথমেতে রাজি হননি। তার ফলে রাজলক্ষ্মী দেবী একটু মনে অসন্তুষ্ট হন। মহেন্দ্রের এক ঘনিষ্ঠ বন্ধু ছিল, তার সাথে খুবই সখ্যতা ছিল,
তার নাম ছিল বিহারী। বিহারী কিন্তু ঘরের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, বলা যেতে পারে সে একরকম ওই রাজলক্ষ্মী বা মহেন্দ্রদের বাড়িতেই কিন্তু পালিত, সেখানেই থাকতো, খাওয়া দাওয়া করতো, এবং মহেন্দ্রকে সে বন্ধুর মতো, তাকে দাদার মতন তাকে দেখত। এবং মহেন্দ্রের কিসে ভালো হয়, মহেন্দ্র কীভাবেতে সঠিক পথে পরিচালিত হয়, প্রয়োজনে নিজে ত্যাগ স্বীকার করে সে মহেন্দ্রের উন্নতি চাইত। এবং যখন তোমার মহেন্দ্র যখন ওই বিনোদিনীকে বিয়ে করতে রাজি হলো না, অস্বীকার করলো যে না মা, আমার এখন বিয়ে করার কোনো ধরনের কোনো ইচ্ছা নেই, সেই সময়তে মহেন্দ্রর যে মা রাজলক্ষ্মী দেবী, তিনি বিহারীর সাথে বিয়ের প্রস্তাব করেন। এবং বিহারী তার মায়ের কথাবার্তা শুনে সেটাকে তিনি ফেলতে পারলেন না, এবং ঠিক হলো যে মহেন্দ্র এবং বিহারী তারা দুজনে তোমার বিনোদিনীকে মেয়ে দেখতে যাবে। এখন বিনোদিনীকে দেখতে যাওয়ার পরবর্তীকালে যখন মহেন্দ্র দেখল যে বিনোদিনী মেয়েটি নিজে বেশ সুশ্রী সুন্দরী, এবং বিনোদিনীর যে মা বা বাবা, তাদের অর্থনৈতিক অবস্থা এতটা ভালো না হলেও মিশনারি যে মেম সাহেব, তার কাছে ছোটোবেলা থেকেই কিন্তু বিনোদিনীকে ইংরেজি শিখিয়েছে, লেখাপড়া শিখিয়েছে, এবং বিনোদিনী শিক্ষিতা, সে ইংরেজি বইও পড়তে পারে। এবং তার সাথে বিভিন্ন যে কারুকার্য, হাতের কাজ, সেলাইয়ের কাজ, গৃহস্থলীর কাজকর্ম, এতেও কিন্তু খুব পটু বা সুনিপুণা মহিলা হচ্ছেন বিনোদিনী। এখন এহেন বিনোদিনীকে যখন মহেন্দ্র এবং বিহারী দুজনে দেখতে যায়, তখন মহেন্দ্রর মনে হলো যে আরে এই মেয়েটি তো বেশ সুন্দরী দেখতে, আমি তাহলে তো বিহারী কেন, আমিই তো মেয়েটিকে বিয়ে করতে পারি। দিয়ে চূড়ান্ত পরিণতিতে দুজনেতেই বাড়িতে ফিরে আসে। বিয়ের দিনক্ষণও ঠিক হয়, কিন্তু শেষমেশ কিন্তু মহেন্দ্র সেই বিয়ের থেকে বেঁকে বসে, এবং তার ফলে বিনোদিনীর সাথে না মহেন্দ্র না বিহারী, তাদের দুজনের মধ্যে কারো সাথেই কিন্তু শেষ পর্যন্ত আর বিবাহ কার্য সম্পন্ন হয়নি। এখন বেশ কিছুদিন পরবর্তীকালে বিনোদিনীর যে মা, তিনি খুবই অস্থির হয়ে ওঠেন মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, এবং শেষ পর্যন্ত বারাসাত, সেখানেরই একটি গ্রামেরই ছেলে, তার নাম ছিল বিপিন, সেই বিপিনের সাথে কিন্তু বিনোদিনীর বিয়ে হয়ে যায়। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয়, বলা যেতে পারে বিনোদিনীরই কপাল, যদিও বা আমি নিজে ব্যক্তিগতভাবে মানি না, কিন্তু বিনোদিনীরই কপাল দোষ, ভাগ্যের দোষ। সেখানে বিয়ের অল্পদিন পরবর্তীকালেতেই কিন্তু বিনোদিনীর যে স্বামী, সদ্য বিবাহিত যে স্বামী, সে কিন্তু রোগে অসুস্থ হয়ে সে কিন্তু মারা যায়। তার ফলে বিনোদিনী সে বিধবা হয়ে পড়ে। এখন এই রকম যখন একটা অবস্থা, এইভাবেই চলছিল। এখন এদিকে মহেন্দ্রর সাথে মহেন্দ্রর যে মা রাজলক্ষ্মী, ওই মহেন্দ্রের বিবাহকে কেন্দ্র করে তাদের মনের ভিতরেতে কিন্তু একটা ভুল বুঝাবুঝি শুরু হয়, এবং তার ফলে বেশ কিছুদিন রাগ করে, ছেলের প্রতি রাগ করে, মহেন্দ্রের যে মা রাজলক্ষ্মী দেবী, তিনি কিন্তু ঘর ছেড়ে চলে যান, মানে গৃহত্যাগী হন। কিন্তু তিনি খুব বেশি দিন ছেলের উপরে তার রাগ করে বাইরে থাকতে পারেননি, আবার তিনি বাড়িতে ফিরে আসেন। এবং যখন তিনি, খুব সম্ভবত তিনি কাশীতে চলে গেছিলেন, এবং কাশী থেকে যখন তিনি ফিরে আসেন, তখন ঘটনাচক্রে বিনোদিনীর সাথে ওই রাজলক্ষ্মী দেবীর দেখা সাক্ষাৎ হয়, এবং রাজলক্ষ্মী দেবী তিনি নিয়ে আসেন তার বাড়িতে সঙ্গে করে ওই বিনোদিনীকে। ইতিমধ্যে কিন্তু মহেন্দ্রর সাথে বিয়ে হয়েছে, মহেন্দ্রর একটা ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে মহেন্দ্রর এক কাকিমা ছিলেন, তার নাম ছিল অন্নপূর্ণা দেবী, জেঠিমা বা কাকিমা, তার নিজের বাড়িতেই থাকতেন। এখন সে কিন্তু ওই কাকিমার বা জেঠিমার, তার নিজে খুড়িমার, তার আবার আরেকটি ভাইঝি ছিল। ভাইঝি, তার ভাইয়ের যে মেয়ে, সে ছিল, তার নাম ছিল আশালতা। আশালতা কিন্তু গ্রাম্য মেয়ে, খুব সহজ সরল। সে কিন্তু বিনোদিনীর মতন এত উচ্চশিক্ষিতা না, সে সাধারণ লেখাপড়াও জানে না, হাতের কাজও জানে না। সে খুব সাধারণ সহজ সরল, একেবারেই গ্রাম্য মেয়ে, বালিকা বধূর মতো। তার সাথে বিয়ে ঠিক করে অন্নপূর্ণা দেবী। অন্নপূর্ণা হচ্ছেন মহেন্দ্র সম্পর্কে, কি বললাম, কাকিমা। এবং বিয়ে করে
মহেন্দ্র শেষ পর্যন্ত বিয়ে করে তাকে নিয়ে আসে, তার নাম হচ্ছে আশালতা। মহেন্দ্রের সাথে আশালতার বিয়ে হয়ে যায়। এখন আশালতা বিয়ের পরবর্তীকালেতে যখন বাড়িতে আসে নববধূ হিসাবেতে, তার অল্প দিনের মধ্যেই সেই বাড়িতে রাজলক্ষ্মী দেবীর সাথে কাশী থেকে ফিরে আসার সময়তে তার সাথে আগমন ঘটে বিনোদিনীর সাথে পরিচয় ঘটে আশালতার। এখন তার মানে আশালতা হচ্ছে মহেন্দ্রর স্ত্রী। আর বিনোদিনী হচ্ছে মানে কি বলবো, রাজলক্ষ্মী দেবীর গ্রামের যে সখী, তার মেয়ে, যার কিছুদিন আগে বিয়ে হয়েছিল এবং বিধবা। সেই যুবতী বিধবা মেয়েটিকে নিয়ে রাজলক্ষ্মী দেবী ঘরে আসেন। বিনোদিনী এসে দেখে আশালতা হচ্ছে মহেন্দ্রর স্ত্রী, যে মহেন্দ্রর সাথে কোনো একটা সময়ে তার বিয়ের সম্বন্ধ হয়েছিল, কিন্তু মহেন্দ্র সেই বিয়েটিকে ভেঙে দেয় এবং মহেন্দ্রর যে বন্ধু বিহারীর সাথেও হয়তো বা বিয়ে হতো, কিন্তু সেটাকেও বিনোদিনীর, কিন্তু সেটাও মহেন্দ্রের কারণেতে বিয়ে হয়নি। এইরকম একটা পরিস্থিতিতে যখন মহেন্দ্র পরিবারেতে এসে হাজির হলো এবং আশালতাকে দেখলো, তখন আশালতাকে দেখে তার মনের ভিতরেতে কিন্তু একটা কি বলবো, মনের ভিতরেতে একটা তোলপাড় শুরু হয়। সে ভাবে যে আশালতা কি সুখে আছে। সে লেখাপড়া জানে না, সে গ্রাম্য মেয়ে, সে কোনো আদব কায়দা জানে না, তার কোনো ধরনের কোনো মহেন্দ্রের স্ত্রী হওয়ার কোনো ধরনের কোনো যোগ্যতাই নেই, কিন্তু তার কি কপাল ভালো, সে মহেন্দ্র স্ত্রী এবং সে কিন্তু রাজসুখে রয়েছে। অথচ আমার মধ্যে রূপ আছে, যৌবন আছে, লেখাপড়া আছে, আমি শিক্ষিতা, আমার মধ্যে সমস্ত গুণ থাকা সত্ত্বেও আমি কিন্তু বঞ্চিত, আমার কপাল দোষে আমি বিধবা হয়ে গেছি। এখন এই রকম একটা পরিস্থিতিতে এই যে এই বিনোদিনী চরিত্রের যে মানসিকতা, সেইটার মধ্যে বিনোদিনীর মধ্যে তার ফলে একটা অজান্তেই বলা যেতে পারে একটা ঈর্ষা, এবং বিশেষ করে আশালতার প্রতি একটা মানে যে মহেন্দ্রর যে স্ত্রী, সেই আশালতার প্রতি একটা পরশ্রী কাতরতা এবং একটা প্রতিশোধ স্পৃহা মহেন্দ্রের প্রতি। মানে মহেন্দ্রকে সে মনে মনে হয়তো ভালোবাসে না, সে তোমার বিনোদিনী সে কিন্তু মনে মনে এখনো পর্যন্ত ভালোবাসে বিহারীকে, কারণ বিহারী তখনও পর্যন্ত কিন্তু যুবক, সে কিন্তু অবিবাহিত, সে তখনও তার বিয়ে হয়নি। কিন্তু এদিকে মহেন্দ্রর বিয়ে হয়ে গেছে। কিন্তু মহেন্দ্রর বিয়ে হলে কি হবে, সে আশালতা তার ঘরেতে স্ত্রী থাকা সত্ত্বেও সে যখন বিনোদিনীকে দেখে, তখন কিন্তু বিনোদিনীর যে রূপ, তার যে যৌবন, তাতে কিন্তু মহেন্দ্র আকৃষ্ট হয় এবং সেটা কিন্তু বিহারী বুঝতে পারে যে মহেন্দ্রের মধ্যে একটা মানসিক স্খলন ঘটেছে এবং সে বিনোদিনীর সাথে হয়তো আরও ঘনিষ্ঠ প্রেমের সম্পর্কে জড়িয়ে যেতে পারে। যে কারণে বিহারী কিন্তু চেষ্টা করত যে মহেন্দ্র এবং বিনোদিনী এদের মধ্যে যেন সে ধরনের সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক না গড়ে ওঠে, এবং প্রকারান্তরে চাইতো যে বিনোদিনীকে তার ঘর থেকে, তাদের বাড়ি থেকে বা মহেন্দ্র দাদার বাড়ির থেকে তাকে অন্যত্র সরিয়ে দিতে। যাই হোক, এখন এই রকম যে অবস্থা, এই অবস্থাটা যখন খুব তুঙ্গে ওঠে, যখন খুব চূড়ান্ত পর্যায়েতে ওঠে, তখন এটা কিন্তু রাজলক্ষ্মী দেবীও কিন্তু টের পেয়েছিলেন। তার খুব খারাপ লাগে। রাজলক্ষ্মী দেবী কিন্তু প্রকারান্তরে বিনোদিনীকেই বেশি ভালোবাসত, কারণ বিনোদিনী হাতের কাজ জানে এবং বিনোদিনী শুধু শিক্ষিতা তাই না, সে কিন্তু আমরা বলি না যে বয়স্ক মহিলাদের সেবা শুশ্রূষা করা, এখন সেবা যত্ন, বিনোদিনী কিন্তু ওই মহেন্দ্রর যে মা রাজলক্ষ্মী, তার কিন্তু সেবা শুশ্রূষা করত। তার ফলে রাজলক্ষ্মী দেবীও, তিনিও কিন্তু বিনোদিনীর প্রতি অনেক বেশি স্নেহ পরায়ণা ছিলেন, তাকে ভালোবাসতেন। আশালতা কিন্তু ওই অর্থে এতটা ভালোবাসা পায়নি। এবং চূড়ান্ত পরিণতিতে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে পরিস্থিতি যখন খুবই মানে জটিল থেকে জটিলতর আকার ধারণ করছে, অর্থাৎ সম্পর্কের জটিলতাটা কী রকমের, মহেন্দ্রর নিজের বিবাহিত স্ত্রী আশালতা রয়েছে, অথচ মহেন্দ্র
সে আশালতার থেকে বেশি ভালোবাসে কিন্তু বিনোদিনীকে। বিনোদিনী আবার তার মনের ভিতরেতে যে পরশ্রীকাতরতা এবং তার মধ্যে যে ঈর্ষাবোধ আছে, তার থেকে সে মহেন্দ্রকে ভালোবাসে না, কিন্তু প্রেমের অভিনয় করে। সে কিন্তু প্রকৃতপক্ষে ভালোবাসে বিহারীকে। কিন্তু বিহারীর মধ্যেও যে চারিত্রিক সংযম, তার যে মূল্যবোধ, সেই মূল্যবোধ বা সংযমের জন্য সে কিন্তু বিনোদিনীর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে যুক্ত হতে অস্বীকার করে। বিনোদিনী নিজে অনেকটা এগিয়ে যায় বিহারীর কাছে, এবং একটা দিন এমন ঘটনা ঘটে যে একই খাটে একই ঘরের মধ্যে সে বিনোদিনী এবং বিহারী তারা সময় কাটায়, এবং বিনোদিনী নিজে সম্পূর্ণভাবে বিহারীর কাছেতে আত্মসমর্পণ করে, নিজেকে নিবেদন করে, কিন্তু বিহারী সেটাকে অস্বীকার করে, বিহারী সেটিকে প্রত্যাখ্যান করে। এক কথায় যে সম্পর্কের যে জটিলতা, এই যে মনস্তাত্ত্বিক জটিলতা বা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাই হচ্ছে কিন্তু চোখের বালি উপন্যাসটির প্রধান উপজীব্য বিষয়। এখন এখানে প্রসঙ্গত একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ঘটনাটা যখন এই রকমের একটা চূড়ান্ত পরিণতি লাভ করার দিকে, সেই সময়েতে বিনোদিনী এটা ঠিক করে যে না, এই সংসারে কিন্তু তার আর থাকাটা ঠিক হবে না, এবং চূড়ান্ত পরিণতিতে বিনোদিনীও কিন্তু ঘর ত্যাগ করে, এবং সে কিন্তু ওই অন্নপূর্ণা দেবীর সাথে সে কিন্তু শেষ পর্যন্ত কাশীবাসী হয়। লক্ষণীয় বিষয় যে প্রেম বা ভালোবাসাটা তার মধ্যে তার মধ্যে এসেছিল, বিনোদিনীর মধ্যে এসেছিল, সেটা মহেন্দ্র প্রতিও ছিল, বিহারীর প্রতিও ছিল। কিন্তু রবীন্দ্রনাথ তার যে সমসাময়িক, তার যে মূল্যবোধ এবং তার যে লেখনী, তার মাধ্যমে রবীন্দ্রনাথ কিন্তু একটা গণ্ডি টেনে দেন বিনোদিনীর ক্ষেত্রে। তার ফলে বিনোদিনী কিন্তু কোনোভাবেই সে বিহারীর সাথেও সম্পর্ক স্থাপন করতে পারেনি, কিংবা অন্যদিকে মহেন্দ্রের সাথেও সম্পর্ক স্থাপন করতে পারেনি। এবং যখন সম্পর্কটা খুব জটিল আকার ধারণ করে, তখন বিনোদিনী নিজের স্বেচ্ছায় বা নিজের ইচ্ছাতেই সে মহেন্দ্রর ঘরকে ত্যাগ করে এবং গেরুয়া বসন পরে সে কাশীবাসী হয়ে যায়। এইখানে আমি বঙ্কিমের সঙ্গে একটুখানি আবার রোহিণীর সাথে আবার একটু তুলনা করব। এখন বঙ্কিম তার সময়ের যে সীমাবদ্ধতা, তার যুগের সময়ের যে সীমাবদ্ধতা, সেখানে একজন বিধবা নারীকে প্রেম ভালোবাসার সুযোগ দিয়েছেন, কিন্তু তাকে পূর্ণতা দেননি, তাকে গুলি করে মেরেছেন। অন্যদিকে রবীন্দ্রনাথ সেখানে কিন্তু বিনোদিনীকে মেরে ফেলার মতন কোনো স্পট কিন্তু তিনি তৈরি করেননি, কিন্তু তাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু যার জীবন এবং যৌবন দুটোই তখন সম্পূর্ণ পড়ে রয়েছে, তাকে জীবনে ভোগ সুখের কোনো সুযোগ দেয়নি বিধবা নারী হিসাবে, তাকে গেরুয়া পোশাকে তাকে কিন্তু কাশিতে পাঠিয়ে দিয়েছে। তার মানে রবীন্দ্রনাথের মধ্যেও একটা যুগের যে সীমাবদ্ধতা, সেটা কিন্তু রয়ে গেছে। এখানে আমি বিশেষ করে যেটা উল্লেখ করব, সেটা হচ্ছে বিনোদিনী চরিত্র। এখন এটা নিঃসন্দেহে ঘটনা যে চোখের বালি উপন্যাসের যে বিষয়বস্তু, এটি নিঃসন্দেহে বাংলা উপন্যাসের ক্ষেত্রে একটি সেই সময়ের পরিপ্রেক্ষিতে যে ধরনের ভালোবাসা, যে ধরনের প্রেম, এবং বিধবা মেয়ের প্রেম, এবং শুধু একটি পুরুষ না, সে একাধিক পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করছে, এই যে ব্যাপারটি, এই ব্যাপারটি নিঃসন্দেহে সেই সময়ের পরিপ্রেক্ষিতে অনেকটা আধুনিক চিন্তাভাবনা। আমরা বিনোদিনী যে চরিত্রটি, সেটিকে আমরা বলেছি, আমার নিজের যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আমরা আজকের দিনেতে যে নারীবাদী আন্দোলনের কথা বলি, আমরা যে ওমেন্স এম্পাওয়ারমেন্ট, নারীর যে নিজের থেকে সিদ্ধান্ত গ্রহণ করা, কিংবা নারীর যে সম্মান, আত্মসম্মান, আত্মমর্যাদা, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটিকে কিন্তু রবীন্দ্রনাথ তার বিনোদিনী চরিত্রের মধ্য দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তার ফলে বিনোদিনী চরিত্রের মধ্যে এই যে মানসিক দ্বন্দ্ব, মানে একদিকে প্রেম ভালোবাসা, অন্যদিকে ঈর্ষা, অন্যদিকে পরশ্রীকাতরতা, একটা সার্থক উপন্যাসের সার্থকতাটা এইখানে, যদি
একটা উপন্যাসটা সহজ সরল, কিন্তু সেই উপন্যাসের মধ্যে এই যে মানসিক দ্বন্দ্ব, এই যে সংকট, এই দ্বন্দ্ব বা সংকটটাকে যদি তীব্র আকার ধারণ করতে পারা যায়, তবেই সেটা তো পাঠককুলকে চিন্তিত করবে এবং পাঠককে ভাবতে হবে যে সত্যিই যিনি ঔপন্যাসিক বা যিনি লেখক, তিনি সঠিক বিচার করলেন কিনা, তিনি সঠিকভাবেতে মর্যাদা দান করলেন কিনা। আমরা এই প্রেক্ষাপটে কিন্তু বিনোদিনীকে দেখব, কারণ বিনোদিনী চরিত্রটাকে রবীন্দ্রনাথ এমন একটা সময়তে উপস্থাপিত করছেন যখন গ্রাম বাংলা কেন, একেবারে শহরের যারা মেয়ে, সেখানে মেয়েদের শিক্ষা দীক্ষার সুযোগ ছিল সীমাবদ্ধ, সেখানে ছিল না। সেই সময়ের প্রেক্ষিতে বিনোদিনীকে কিন্তু তার বাবা বা তার মা তাকে কিন্তু বাড়িতে, সে স্কুলে যাওয়ার হয়তো সুযোগ পায়নি, হয়তো কোনো শিক্ষা প্রতিষ্ঠান তার বাড়ির কাছে স্কুল কলেজ ছিল না, কিন্তু তাকে বাড়িতে মেম সাহেব নিয়ে সেই ইংরেজি পর্যন্ত শিখিয়েছে, তাকে হাতের কাজ শিখিয়েছে। একটা মহিলা বা একজন নারী যখন শিক্ষিত হয়, তখন তার মধ্যে আত্মসচেতনতা গড়ে ওঠে, আত্মবোধ, আত্মসম্মান বোধ গড়ে ওঠে। সে প্রশ্ন করে এবং সে তার নিজের বিবেককে, তার নিজের সত্তাকে খুব সহজে অন্যের কাছে বিলিয়ে দিতে চায় না। এটা বিনোদিনীর চরিত্রে খুব স্পষ্ট হয়ে উঠেছে যে বিনোদিনী শিক্ষিতা মেয়ে, এবং একটি শিক্ষিতা মেয়ে মহিলার যে সমস্ত গুণাবলী, সেগুলি সবগুলি কিন্তু তার মধ্যে ছিল। তার মানে সেই সময়ের প্রেক্ষিতে বিনোদিনী অন্যান্য সমাজের মহিলাদের থেকে এগিয়ে, এটাকে আমাদের বুঝতে হবে। এবং এবং এটাও দেখতে হবে যে বিনোদিনী যে সিদ্ধান্ত নিচ্ছেন, সেই সিদ্ধান্তটা কিন্তু সেই সময়ের সামাজিক যে নৈতিকতা, সেই নৈতিকতাকে কিন্তু ভেঙে বেরিয়ে আসেনি। সেখানে কিন্তু রবীন্দ্রনাথ ওই বিনোদিনী চরিত্রটিকে আধুনিকতার, আধুনিক নারীবাদী চরিত্রের প্রতিকৃতি হিসাবে গড়ে তুলেছেন। সে প্রতিবাদী, সে স্পষ্ট বক্তা, সে কোনো একটা জিনিসকে, তার মধ্যে লোভ, তার মধ্যে শারীরিক একটা কি বলবো, তার আগ্রহ থাকলেও সে কিন্তু লোভকে বিসর্জন দিয়েছে, এবং তার চরিত্রটি একটি মহৎ চরিত্র, একটি উন্নত আদর্শ সে তার নিজের জীবনেতে স্থাপন করেছে। তা নাহলে সে তো পাত্র, সে পাত্র যে ওই আশালতা তার জীবনকে ছারখার করে দিতে, মহেন্দ্রের জীবনকে ছারখার করে দিতে, কিন্তু সে তো সেটা করেনি। সে চূড়ান্ত পরিণতিতে সে মহেন্দ্র সংসার, রাজলক্ষ্মীর সংসার তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এবং যখন বিনোদিনী ঘর থেকে বিদায় নিয়েছে, তখন দেখব আমরা যে সেখানে শেষ পর্যন্ত সেখানে মহেন্দ্র এবং আশালতা, তাদের মধ্যে কিন্তু আবার নতুন করে সম্পর্ক গড়ে উঠেছে। এখন এখানে একটা জিনিসকে বলা দরকার, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ কিন্তু প্রথমে তার এই চোখের বালি উপন্যাসটির নামকরণ করেছিলেন বিনোদিনী, কারণ বিনোদিনীটি মুখ্য চরিত্র। কিন্তু পরবর্তীকালে তার মনে হয়েছে যে না, এই চোখের বালি সরাসরি এই নামকরণটাকে না দিয়ে তিনি একটা রূপক ব্যবহার করেছেন, সেটা হচ্ছে চোখের বালি। উপন্যাসটির নামকরণ করেছেন চোখের বালি। চোখের বালি জিনিসটা কি না, আমাদের চোখে, কোনো ব্যক্তির চোখে, লোকের চোখে যদি কোনো সময়তে কোনো বালি পড়ে যায়, তাহলে চোখটা করকর করে, চোখের মধ্যে একটা প্রচণ্ড অস্বস্তি বোধ তৈরি হয়। তার মানে চোখের বালি মানে আমি কোনো একজনকে সহ্য করতে পারছি না। এখন যখন বিনোদিনী এই আশালতার বাড়িতে আসে, তখন সে বলে, মানে মহেন্দ্রর যে বিবাহিত স্ত্রী, তার সঙ্গে যখন আসে, তখন তো প্রথমের দিকেতে বিনোদিনীর সাথে আশালতার সম্পর্কটা খুব ঘনিষ্ঠ ছিল। তাহলে কি বলে ডাকবে? ওর তো নাম বিনোদিনী। তাতে বিনোদিনী এই নামটাকে অফার করে বা এই নামটাকে সাজেস্ট করে যে আমাকে বিনোদিনী না বলে তুমি আমার সখী, তোমার সাথে সখীত্বের সম্পর্ক, সইয়ের সম্পর্ক। কিন্তু সেখানে সই বা সখী না বলে তাকে বলছে চোখের বালি। চোখের বালি মানে আমার চোখে এটা সহ্য হচ্ছে না। তার মানে বিনোদিনী কিন্তু মহেন্দ্রের যে বিবাহিত স্ত্রী, তাকে সহ্য করতে পারেনি। এইভাবে দেখা যাবে যে গোটা যে উপন্যাস, সেই উপন্যাসের মধ্যে একটা দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বটা খুব প্রত্যেকটা চরিত্রের মধ্যেই একটা দ্বন্দ্ব আছে। কীরকমে না, বিনোদিনীর মধ্যে যেমন রয়েছে প্রেম, এবং তার সাথে প্রেমের সঙ্গে রয়েছে একটা প্রতিশোধ স্পৃহা। তো এই প্রেমের সাথে প্রতিশোধ স্পৃহার যে দ্বন্দ্ব, এটা বিনোদিনী চরিত্রের মধ্যে খুব প্রকট হয়ে উঠেছে। ঠিক তেমনি মহেন্দ্রের চরিত্রের মধ্যে রয়েছে একদিকে ভোগবিলাসের একটা আকাঙ্ক্ষা, অন্যদিকে রয়েছে একটা দায়িত্ববোধ। এই দুটোর মধ্যে যে সংঘাত বা দুটোর মধ্যে একটা দ্বন্দ্ব, ঠিক তেমনি বিহারীর মধ্যে রয়েছে নৈতিকতা। এই নৈতিকতাটা তার মধ্যে
অথচ নৈতিকতাও রয়েছে, আবার তার মধ্যে নৈতিকতার দোহাইতে জন্যই তো সে তোমার চেয়েছে যে মহেন্দ্র স্ত্রী যাতে সুখে শান্তিতে সংসার করতে পারে, অথচ তার সাথে বিনোদিনীর একটা ভালোবাসার সম্পর্ক, এই দ্বন্দ্বটা কিন্তু প্রকট হয়ে উঠেছে। তেমনি আশালতার মধ্যে রয়েছে সরলতা, সেই সাথে রয়েছে আশালতার মধ্যে একটা সন্দেহ। এভাবে দেখা যাবে যে গোটা যে উপন্যাস, সেই উপন্যাসটি একটি ব্যতিক্রমী উপন্যাস হয়ে গেছে। এটি কারণ বিনোদিনী এটি শুধুমাত্র কোনো একটি সাধারণ মহিলা নয়, বিনোদিনী একটা যুগকে রিপ্রেজেন্ট করছে। সেই যুগটা কি, এটাই তো উপন্যাসটার আসল কথা। সেটা হচ্ছে সামন্ততন্ত্র সমাজ থেকে বিদায় নিচ্ছে, কৃষিভিত্তিক অর্থনীতি, সেখানে গোটা বিশ্বে বিশেষ করে ইংল্যান্ডে এবং ইউরোপে সেখানে শিল্প বিপ্লব দেখা দিয়েছে, একটা ধনতান্ত্রিক অর্থনীতি। সুতরাং মানুষের ধনতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠার সাথে সাথে মানুষের যে মূল্যবোধ, সেই মূল্যবোধের একটা ব্যাপক পরিবর্তন সূচিত হচ্ছে। সেই মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবেতে বিনোদিনীর চরিত্রের মধ্যে যে পরিবর্তন, সেই পরিবর্তনটাও কিন্তু লক্ষণীয়। কারণ সামন্ততন্ত্রের পতন, অন্যদিকে একটা ধনতান্ত্রিক, আধুনিক ধনতান্ত্রিক যে অর্থনীতি, সেই অর্থনীতির কী বলবো সূচনা, তার আগমন ঘটছে। এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে একটা মানুষের চরিত্রের মধ্যে, নরনারীর চরিত্র, তাদের সম্পর্কের মধ্যে যে জটিলতা, যে দ্বন্দ্ব এবং যে পরিবর্তন, সেই পরিবর্তনটি কিন্তু রবীন্দ্রনাথ তার চোখের বালি উপন্যাসের মধ্য দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। যে কারণে চোখের বালি উপন্যাসটি রবীন্দ্রনাথের সৃষ্ট উপন্যাসগুলির একটি আইকনিক একটা উপন্যাস, একটা, এবং বিনোদিনী চরিত্রটি নিঃসন্দেহে আধুনিক যে নারীবাদ, সেই নারীবাদী চিন্তার অগ্রদূত বলে আমি বিবেচনা করি। আমার চোখেতে রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসটির ব্যাখ্যা বা বিশ্লেষণ মোটামুটি এইভাবেতেই। কেমন লাগলো আপনারা অতি অবশ্যই মন্তব্যে জানাবেন। ধন্যবাদ।